এক দফা দাবিতে দেশজুড়ে অসহযোগ আন্দোলন, বিভিন্ন জেলায় নিহত অন্তত ৪২, পাবনায় থানায় হামলা, ১১ পুলিশ নিহত। অনির্দিষ্টকালের কারফিউ শুরু, কাল থেকে ৩ দিনের সাধারণ ছুটি, সুপ্রিম কোর্ট সহ সব আদালত এবং আর্থিক প্রতিষ্ঠান বন্ধ। আন্দোলনের নামে এখনো যারা নাশকতা করছে তারা ছাত্র নয়, সন্ত্রাসী, বললেন প্রধানমন্ত্রী। দেশবাসীকে রুখে দাঁড়ানোর আহ্বান। আলোচনার মাধ্যমে সংকট সমাধান চাইলেন সাবেক সেনা কর্মকর্তারা। জাতিসংঘের অধীনে সব হত্যার তদন্ত দাবি। এবং দেশে গণ অভ্যুত্থানের সূচনা হয়েছে, দাবি মির্জা ফখরুলের। বিএনপি জামায়াতের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ক্ষমতাসীনদের। দর্শক, সংবাদ সন্ধ্যায় দেখছিলেন একেএস টিমটিবার সংবাদ শিরোনাম। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে থাকবো আমি কানিজ লাবণী। অসহযোগ আন্দোলনের প্রথম দিনে মিছিল, স্লোগান আর বিক্ষোভে উত্তাল রাজধানীর বিভিন্ন সড়ক। বেশ কিছু জায়গায় আন্দোলনকারী ও আওয়ামী লীগ সমর্থকদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া সহ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে হতাহত হয় বেশ কয়েকজন। আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজধানী জুড়ে। শাহাদাত নিশাদের রিপোর্ট দেখুন বিস্তারিত। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে, আমরা পাওয়া মাত্রই সম্প্রচারের চেষ্টা করব। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। সরকার পতনের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের রণক্ষেত্রে পরিণত হয়েছে সারা দেশ। আন্দোলনকারী পুলিশ ও আওয়ামী লীগ যুবলীগের ত্রিমুখী সংঘর্ষ চলছে। এতে 14 জেলায় মারা গেছেন অন্তত 40 জন, আহত হয়েছে কয়েকশো মানুষ। ভাঙচুর, অগ্নিসংযোগও চলছে ব্যাপক হারে। দর্শক, সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। সরকার পদত্যাগের এক দফা দাবিতে অসহযোগ কর্মসূচিতে নেমেছে আন্দোলনকারীরা। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে রয়েছে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগও। আছে বিএনপি জামায়াতের নেতাকর্মীরাও। এতে বিভিন্ন পক্ষের মধ্যে সংঘর্ষ, হত্যা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বগুড়ায় আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। পুলিশের গুলিতেই তাদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করে আন্দোলনকারীরা। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে 9 জন এখনো ভর্তি রয়েছেন। অসহযোগ আন্দোলনে বগুড়া নওগাঁ মহাসড়কের দুধচাচিয়া উপজেলার সামনে সকাল 10টার দিকে অবস্থান নেন আন্দোলনকারীরা। সেখানে আওয়ামী লীগের অফিসে ভাঙচুর চালায় তারা। পুলিশ বক্সও ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় 12 জন গুলিবিদ্ধ হয়। সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর সহ বিভিন্ন উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ সহ অর্ধশতাধিক আহত হয়েছে। সকালে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। শহরের বিরাসার মোড়ে ছাত্রলীগের সাথে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। পাশাপাশি 15 থেকে 20টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এছাড়া শহরের সরকারি মডেল স্কুলের সামনে থেকে নারী শিক্ষার্থীরা মিছিল বের করলে ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের মারধর করে। এতে 15-20 জন শিক্ষার্থী ও বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়। সরকার পতনের এক দফা দাবিতে রণক্ষেত্রে পরিণত হয়েছে জয়পুরহাট। এ সময় সংঘর্ষে নিহত হয় মেহেদি হাসান নামে এক আন্দোলনকারী। জয়পুরহাট 1 আসনের সংসদ সদস্য শামসুল আলম দুদু সহ অন্তত 50 জন আহত হয়। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। অসহযোগ আন্দোলনে রণক্ষেত্র পরিণত হয়েছে কুমিল্লা। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ জেলার বিভিন্ন এলাকায় পুলিশ ও ইউএনওর গাড়ি সহ বেশ কয়েকটি যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে আন্দোলনকারীরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে তারা। আগুন দেয়া হয় হাইওয়ে পুলিশের রেকারেও। এ সময় আওয়ামী লীগ নেতার পেট্রোল পাম্পও ভাঙচুর করে বিক্ষুব্ধকারীরা। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি ভাঙচুর, দেবিদ্বারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে আন্দোলনকারীরা। আওয়ামী লীগ নেতাকর্মীরা বাধা দিলে সংঘর্ষ বাধে। এ সময় রুবেল নামের এক পথচারী নিহত হন। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, সংবাদের শুরুতেই যেমনটি বলছিলাম, অসহযোগ আন্দোলনের প্রথম দিনে মিছিল, স্লোগান আর বিক্ষোভে
উত্তাল রাজধানীর বিভিন্ন সড়ক। বেশ কিছু জায়গায় আন্দোলনকারী ও আওয়ামী লীগ সমর্থকদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া সহ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে হতাহত হয় বেশ কয়েকজন। আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজধানী জুড়ে। শাহাদাত নিশাদের রিপোর্ট। সরকার পদত্যাগের এক দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ ও অবস্থান কর্মসূচিতে অচল রাজধানী। বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা। এতে বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল। রোববার সকাল থেকে ঢাকার বিভিন্ন সড়ক ও মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। শাহবাগে ছাত্রলীগ, যুবলীগ ও আন্দোলনকারীদের মধ্যে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এক পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে দুই পক্ষ। সেখানে অ্যাম্বুলেন্স সহ ভাঙচুর করা হয় বেশ কিছু যানবাহন। কয়েকটি গাড়িতে আগুন দেয়া হয়। মিছিলে সরগরম ছিল আফতাবনগর এলাকা। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে বেলা 11টার পর জড়ো হয় ব্র্যাক, ডিআইইউ সহ আশপাশের বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। সকাল থেকে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। সেখানে কয়েক দফায় আওয়ামী লীগ সমর্থকদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে সিটি কলেজ থেকে জিগাতলা সড়কে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে আহত হন বেশ কয়েকজন আন্দোলনকারী। আমার ভাইয়ের রক্ত আমরা এইভাবে বিদায় করতে দিব না। আমরা আবার এসেছি, আমরা দ্বিগুণ হব, আমরা এই বিজয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ। দল মত নির্বিশেষে আমরা স্বৈরাচার শাসকের পতন চাই, পতন চাই। কারওয়ান বাজার অবস্থান নেয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। তারা শাহবাগের দিকে অগ্রসর হতে চাইলে শাহবাগ থেকে আসা শিক্ষার্থীদের সঙ্গে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। বেলা 11টায় ধানমন্ডি 27 এলাকায় ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে আওয়ামী লীগ নেতাকর্মী ও আন্দোলনকারীদের মধ্যে। দুপুরে উত্তরার বিভিন্ন জায়গায় আন্দোলনকারীদের সাথে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। এ সময় গুলিবিদ্ধ হয় অন্তত 22 জন। পেশাজীবীদের সমাবেশ ঘিরে রণক্ষেত্রে পরিণত হয় জাতীয় প্রেস ক্লাব এলাকা। টিয়ার গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এছাড়া ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে জড়ো হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। একের পর এক শিক্ষার্থী হত্যার বিচার সহ এক দফা দাবিতে স্লোগানে মুখর করে তোলে তারা। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। সারা দেশে সহিংসতা বাড়ায় সন্ধ্যা 6টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে সরকার। বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রোববার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকা মহানগর সহ সব বিভাগীয় শহর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন জারি করা হয়েছে। এছাড়া সোম, মঙ্গল ও বুধবার 3 দিনের সরকারি ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে সরকারি বেসরকারি অফিস আদালতের পাশাপাশি বন্ধ থাকবে ব্যাংক সহ সব আর্থিক প্রতিষ্ঠানও। এদিকে সুপ্রিম কোর্ট সহ দেশের সব আদালতে কার্যক্রম বন্ধ থাকবে বলেও জানানো হয়। এখনো যারা নাশকতা করছে তারা কেউই ছাত্র নয়, তারা সন্ত্রাসী, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এসব সন্ত্রাসীকে কঠোর হাতে দমন করতে হবে। তাদের রুখতে দেশবাসীর প্রতি আহ্বানও জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সাম্প্রতিক সময়ে ঘটা হত্যাকাণ্ডের তীব্র সমালোচনা করেছেন সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তারা। রোববার দুপুরে মহাখালীর রাওয়া ক্লাবে এক সংবাদ সম্মেলনে দেশে চলমান সংকট আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানান তারা। হাসান মাহমুদের রিপোর্ট। সমসাময়িক পরিস্থিতিতে সংকট সমাধানে করণীয় বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা। এ সময় সশস্ত্র বাহিনীকে তাদের ছাউনিতে ফিরিয়ে নিয়ে আপৎকালীন সংকট মোকাবেলায় প্রস্তুত রাখার আহ্বান জানান তারা। ছাত্রদের যৌক্তিক আন্দোলন দমনের জন্য সীমান্ত হতে উল্লেখযোগ্য সংখ্যক বিজিবি সদস্যদের প্রত্যাহার করা হয়েছে। এ থেকে উত্তরণের জন্য সশস্ত্র বাহিনীকে অবিলম্বে সেনা ছাউনিতে ফিরিয়ে নিয়ে যে কোনো আপৎকালীন সংকট মোকাবেলার জন্য প্রস্তুত রাখা প্রয়োজন। সার্বজনীন মানবাধিকারের সর্বোচ্চ আন্তর্জাতিক মান রক্ষা করে দেশের জনগণের পক্ষে দাঁড়াতে সশস্ত্র বাহিনীকে আহ্বান জানান সাবেক সেনা কর্মকর্তারা। অনুরোধ করে বলছি, এ সংকট আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ গ্রহণ করুন। দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীকে ছাত্র জনতার মুখোমুখি দাঁড় করাবেন না। এমন পরিস্থিতি সংগঠিত
সকল হত্যাকাণ্ড, জখম, গুলি, হামলা, ভাঙচুর, সন্ত্রাসের ঘটনার স্বচ্ছ ও গ্রহণযোগ্য তদন্ত হতে হবে জাতিসংঘের নেতৃত্বে এবং তাদের অধীনে। বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় সশস্ত্র বাহিনী ৩ দশকে যে গৌরব ও মর্যাদা অর্জন করেছে তা বজায় রাখার আহ্বান জানান তারা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় থানায় থাকা 11 পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করে তারা। বিকেলে তথ্য নিশ্চিত করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি বিজয় বসাক। সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় 12টার দিকে সব দুষ্কৃতিকারীরা একসাথে হামলা চালাইছে। এখানে যে এখন পর্যন্ত 11 জনের খবর জানতে পারতেছি আমরা, আমরা জানি ভাই আমরা 3 ক্যামেরার ভিতরে ঢুকছি, আমাদের লোক বুঝতে পারছিলাম না কোনোভাবে। 11 জন নিহত এটা বলতে পারি আমরা? হ্যাঁ, এটা বলতে পারি রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়। অসহযোগ আন্দোলনের মাঝেই দেশে ফিরছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূস। রোববার আদালত প্রাঙ্গণে তার আইনজীবী আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে জানান, সোমবার দেশে ফেরার কথা রয়েছে ডক্টর ইউনূসের। জাতিসংঘের মহাসচিবের উপদেষ্টা হিসাবে তা তো বলতে পারে না। নির্বিচারে এই যে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে, গুলি করা হচ্ছে, জনগণকে গুলি করা হচ্ছে এবং 32 জন শিশুকে গুলি করে হত্যা করা হয়েছে, উনি এই জিনিসটা তুলে ধরেছেন এবং উনি এটা তুলে ধরে বলেছেন এই জিনিসটা হয়েছে কেন? কারণ একটি সঠিক সাধারণ নির্বাচন ছাড়া সরকার হওয়ার কারণে আজকে এই ঘটনা হয়েছে, তাই উনি সাধারণ নির্বাচনের কথা উনি বলেছেন। আজকে রাত্রে ডক্টর ইউনূস আসবেন, আগামীকাল বাংলাদেশে আসবেন, আগামীকালকে উনি ওই কোর্টে যাবেন। দেশে গণ অভ্যুত্থানের সূচনা হয়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে আবারও দলের নেতাকর্মী ও দেশবাসীকে রাজপথে নামার আহ্বান জানান তিনি। এ সময় জনগণের বিরুদ্ধে অবস্থান না নিতে আইন শৃঙ্খলা বাহিনীকে আহ্বান জানান ফখরুল। সাইফুর রিপনের রিপোর্ট। চলমান পরিস্থিতি নিয়ে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্দোলনকারী এবং বিরোধী নেতাকর্মীদের বাড়িঘরে হামলা চালিয়ে নৈরাজ্য সৃষ্টি করে সরকার দেশকে আবারও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। আমরা যে আওয়ামী লীগকে অতীতে চিনতাম সেই আওয়ামী লীগ তো এটা নয়, এখন এটা পাকিস্তানি হানাদার বাহিনীকেও ছাড়িয়ে গেছে। তার অভিযোগ, জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সরকার। দাবি করেন তাদের মানবতা বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে জেগে উঠেছে বিশ্ব বিবেকও। এই সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে এই জাতিকে ধ্বংস করে ফেলছে। সুতরাং একে রুখে দাঁড়ানোর এখনই সময় এবং এখনই তাকে রুখে দাঁড়াতে হবে এবং তাদেরকে পদত্যাগে বাধ্য করতে হবে, চলে যেতে বাধ্য করতে হবে। আমাদের শুধু সেনাবাহিনীর প্রতি নয়, দেশের সকল সরকারি কর্মকর্তা কর্মচারী, প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী সকলের কাছে আমাদের আবেদন যে তারা কখনোই জনগণের বিরুদ্ধে অবস্থান নেবে না। জনগণের রক্তে, ছাত্রদের রক্তে আর যেন আমাদের রাস্তা যেন আপনার রঞ্জিত না হয়। সরকারকে বিদায়ে নেতাকর্মীদের রাজপথে নামার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। ফ্যাসিস্ট সরকারের হত্যাযজ্ঞ ও ধ্বংসযজ্ঞ আড়াল করতেই তথাকথিত তৃতীয় পক্ষ আবিষ্কারের জন্য সরকার বিরামহীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যা জনসাধারণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। বিএনপি জাতির এই চরমক্রান্তি লগ্নে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে গণতন্ত্রের প্রিয় আপামর জনসাধারণ এবং বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সমস্ত নেতা কর্মী সমর্থক শুভরাধ্যদের প্রতি রাজপথে নেমে এসে জনতার সঙ্গে একাত্ম হয়ে গণহত্যাকারী স্বৈরাচারী সরকারের পতন ত্বরান্বিত করতে অসহযোগ আন্দোলন সফল করার আহ্বান জানাচ্ছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আর রক্তপাত না ঘটিয়ে সরকারকে পদত্যাগের আহ্বানও জানান মির্জা ফখরুল। বলেন, ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে সবার সঙ্গে আলোচনা করে দলীয় অবস্থান জানাবে বিএনপি। আমরা সকলের সঙ্গে পরামর্শ করে, বিশেষ করে ছাত্র আন্দোলন যারা করছেন তাদের সঙ্গে আলোচনা করে আমরা এই বিষয়টাকে পরে আপনাদের সামনে জানাবো, কারণ এখনই সেই সময়টা উপস্থিত হয়েছে বলে আমরা মনে করি না। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।
শিক্ষার্থীদের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষক শিক্ষার্থীরা। বেলা 12টার দিকে সাধারণ শিক্ষকদের ব্যানারে মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন বিভাগের শিক্ষকরা। এ সময় তারা বলেন, বর্তমান সরকারের পেটুয়া বাহিনী যেভাবে হামলা চালিয়েছে তা কোনো সভ্য সমাজে হতে পারে না। অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করেন তারা। একই দাবিতে মানববন্ধন কর্মসূচি করেছেন নিপীড়ন বিরোধী শিক্ষকরা। পরে মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন তারা। এই দেয়াল লেখন এই 2024 যে গণ অভ্যুত্থান এই লেখা পড়তে হবে। আমরা আগামীতে আবারও যাব। আমাদের জিয়া এখানে বলেছে আমরা দ্বিগুণ হব, তিগুণ হব, 4 গুণ হব। এই সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে, তাকে যেতে হবে। 9 দফা রাইট, কিন্তু এই সরকারের কাছে না। যে খুন করেছে খুনির বিচার করার কোনো বৈধতা নাই। রাজপথে আমরা আলোচনা করব। আর আপনার সেই সুরক্ষিত ভবনে, যে সুরক্ষিত ভবনের সামনে আপনার প্রতিদিন আপনার রেসিডেন্সিয়াল মডেলে যেত ফায়াজ, সে ফায়াজ মারা গেছে। আপনার প্রতিবেশী প্রতিষ্ঠানে সে ছিল। আমরা ফায়াজের রক্ত মারিয়ে আপনার সাথে ওই গণভবনে আর যাব না। সরকার পতনের এক দফা দাবির প্রতিবাদে রাজপথে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠন। সকাল থেকে বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে অবস্থান নিয়ে সরকারের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। নেতারা অভিযোগ করেন, দেশে চলমান সহিংসতায় জামায়াত বিএনপির কূটকৌশল কাজ করছে। দর্শক, আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট দেখুন বিস্তারিত। কোটা আন্দোলনকারীদের এক দফা দাবির প্রতিবাদে সকাল থেকে ঢাকার রাজপথে সরব ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল ও মোড়ে মোড়ে অবস্থান নেয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। রাসেল স্কোয়ারে মিছিল করে স্বেচ্ছাসেবক লীগ। নেতাকর্মীরা এক দফার বিরুদ্ধে স্লোগান দেয়। সরকার পতনের ডাককে জামাত বিএনপির গভীর ষড়যন্ত্র উল্লেখ করে রাজপথে জবাব দেওয়ার প্রত্যয় জানান নেতাকর্মীরা। কোটা আন্দোলনকে সরকার পতনের এক দফা আন্দোলনে পরিণত করার পেছনে জামায়াত বিএনপির হাত রয়েছে বলে জানান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক। কোটা আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে রূপান্তর করা হয়েছে এবং জামাত বিএনপি স্বাধীনতা বিরোধী শক্তি অশুভ রাজনৈতিক লক্ষ্য নিয়ে এই আন্দোলনকে এক দফার আন্দোলন দিয়েছে। দলের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বলেন, কোটা আন্দোলনকে পুঁজি করে এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী সহিংসতা করছে। তাদের চোখের ভাষা আমরা বুঝতে চেষ্টা করি। তাদের কারে ভর করে যারা দেশের অনিষ্ট করবে, নিশ্চয়ই বাংলাদেশের মানুষ, প্রতিবাদী মানুষ, পেশাজীবী মানুষরা তাদের বিপক্ষে আমরা রুখে দাঁড়াবো। বিএনপি জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। বক্তারা বলেন, কোটা সংস্কার হয়ে গেছে, এখন আন্দোলনের কোনো প্রয়োজন নেই। ছাত্রদের বিপক্ষে তো আমরা নই। আমরা চাচ্ছি আমাদের ছাত্ররা আমাদের সন্তান সমতুল্য। আমরা চাচ্ছি যে ওরা ঘরে ফিরে যাক। ওদের অভিভাবকদেরকে আমরা অনুরোধ করব, ওদের শিক্ষকদেরকে আমরা অনুরোধ করব, ওনারা যেন ছাত্রদের সাথে বসেন এবং বসে ওনাদেরকে বোঝান এবং টোটাল বিষয়টা যেন ওনাদের কাছে ক্লিয়ার করে। কারণ ওনাদের দাবি দেওয়া কোটা আন্দোলনের যে দাবিটা ছিল তা তো অলরেডি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন। এছাড়া ধানমন্ডি, খামারবাড়ি, মিরপুর সহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। শিক্ষার্থীদের ওপর ভর করে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে বিএনপি জামায়াত, এমন অভিযোগ করেছে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। সরকার ধৈর্যের শেষ সীমায় পৌঁছেছে জানিয়ে প্রতিহতের ঘোষণাও দেন তিনি। এদিকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জানান, সরকার সংঘাত চায় না, আলোচনার দরজা এখনো খোলা। দর্শক, আরো জানাচ্ছেন নাফিয়া ফারজানা। দেশে উদ্ভূত পরিস্থিতিতে বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করেন দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। তার অভিযোগ, শিক্ষার্থীদের উপর ভর করে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে বিএনপি জামায়াত। সরকার ধৈর্যের শেষ সীমায় পৌঁছেছে, শেষ রক্তবিন্দু দিয়ে প্রতিহতের ঘোষণাও দেন তিনি। ধৈর্যের শেষ সীমা পর্যন্ত আমরা পৌঁছে গিয়েছি। ধৈর্য সহনশীলতা মানে দুর্বলতা নয়। আমরা আপনার এই জঙ্গি গোষ্ঠীকে প্রতিরোধ করার জন্য আমরা
দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। এদিকে বিকেলে সংসদ ভবনের টানেলে জরুরি সংবাদ সম্মেলন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। বলেন, সরকার সংঘাত চায় না, আলোচনার দরজা এখনো খোলা, তবে সন্ত্রাস করলে আরো কঠোর হবে সরকার। এখন এটা হলো বিএনপি জামাতের যে সংঘাত এবং আমাদের আওয়ামী লীগের প্রতি রাজনৈতিকভাবে যে চ্যালেঞ্জ, তার মধ্যে যে সন্ত্রাস তারা করে, এটাকে রাজনৈতিকভাবে আমরা মোকাবেলা করব। আলাপ আলোচনা মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করতে চাই। অশান্তি সৃষ্টি করা হলে সেটা শক্ত হাতে দমন করা হবে। উত্তেজনা ও সহিংসতা ঠেকাতে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রাখা হয়েছে বলেও জানান তথ্য প্রতিমন্ত্রী। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। দর্শক দেখছেন সংবাদ সন্ধ্যা। চলমান অস্থিরতায় ব্যাংক খোলা থাকলেও গ্রাহক উপস্থিতি অনেকটাই কম। টাকা জমার চেয়ে উত্তোলনই বেশি হচ্ছে। অনেকটাই স্থবির। আমদানি রপ্তানি বন্দরে পণ্য খালাস করতে না পারায় ঢাকায় আসছে না কাঁচামাল। শেয়ার বাজারেও পড়েছে চলমান পরিস্থিতির প্রভাব। ইফতেখার রেসার রিপোর্ট। দেশের চলমান পরিস্থিতিতে অনেকটাই ফাঁকা মতিঝিল ব্যাংক পাড়া। সড়কে নেই ব্যাংকে সেবা নিতে আসা মানুষের ভিড়। সকাল থেকেই সব শাখা খোলা থাকলেও লেনদেনে আসে অল্প সংখ্যক মানুষ। গ্রাহকরা জানান, জরুরি প্রয়োজনেই ব্যাংকে আসতে হচ্ছে। টাকা মাছ তুলতে হবে আজকে, সেই জন্য আমি ঘর ভাড়া দিতে হবে, দিতে হবে, অন্য বাজার করতে হবে, যে এই জন্য বাধ্য হয়ে আমাকে আসতে হয়েছে ব্যাংকে। টাকা তো মৌলিক বিষয়, এটা আমাদের টাকা না হলে কোনো রকম লেনদেন সম্ভব না, বা সেজন্য এই বিষয়টা খুবই জরুরি, ব্যাংকে আসা লাগবে। সোনালী ব্যাংকের মতিঝিল শাখার ব্যবস্থাপক বলছেন, গ্রাহকরা টাকা জমার চেয়ে উত্তোলন করছে বেশি। চলমান পরিস্থিতিতে ব্যাংকের নিরাপত্তা বাড়ানোর কথাও জানান তিনি। সপ্তাহের শুরুর দিনে মানে প্রথম কর্মদিবসে আমরা সাধারণত যে ধরনের গ্রাহক উপস্থিতি লক্ষ্য করি, আজকে মনে হচ্ছে তার থেকে একটু উপস্থিতি একটু কম। আর যারা এসছেন তাদের মধ্যে বেশিরভাগই টাকা উত্তোলনের একটা প্রবণতা আমরা দেখেছি। সার্বিক পরিস্থিতির কারণে আমাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শেয়ার বাজারেও পড়েছে অস্থিরতার প্রভাব। বাজার সংশ্লিষ্টরা জানান, এমন পরিস্থিতি কাম্য নয়। তো অনেক প্রত্যাশা নিয়েছিলাম যে রোববার থেকে আরো ভালো দেখব। দুর্ভাগ্যবশত আমরা আজকে উল্টোটা দেখছি। সকালবেলায় আমরা দেখছি যে মার্কেটে একটা নেতিবাচক প্রভাব, এবং সেটা এখন পর্যন্ত বলবৎ আছে। সেটার কারণ হলো যে মানুষের মধ্যে একটু হতাশা তৈরি হয়েছে সার্বিক পরিস্থিতি নিয়ে, যার কারণে এখন বাজারে অংশগ্রহণ অনেক কমে গেছে আজকে, এবং এটা হওয়াটাই কিন্তু স্বাভাবিক। দেখেন আজকে রাস্তাঘাটে লোকজন নেই, মানুষের মধ্যে একটা দুশ্চিন্তা বা হতাশা তৈরি হচ্ছে, কি হইতে যাচ্ছে, কি হচ্ছে। তো এটা যত দ্রুত একটা সেটেলমেন্টে আসবে ততই আমাদের জন্য ভালো। কারণ এই বিষয়গুলো লঙ্ঘন হইলে আমাদের অর্থনৈতিক কার্যক্রমের উপরে কিন্তু এটার একটা নেতিবাচক প্রভাব পড়ে। অর্থনীতির চাকা সচল রাখতে পরিস্থিতির স্থায়ী সমাধান চান সংশ্লিষ্টরা। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। নিম্ন আয়ের সাধারণ মানুষের উপার্জনে ভাটা পড়েছে। পথে নেই যাত্রী, ভাড়া পাচ্ছেন না রিকশা চালক ও রাইড শেয়ারের মোটর বাইকাররা, আর ক্রেতার অভাবে অলস সময় পার করছেন দোকানিরা। এদিকে সড়কে বের হলেও চলাচলে ভয় পাচ্ছে সাধারণ মানুষ। দর্শক, ইফতেখার রেজার আরও একটি রিপোর্ট। দেশের চলমান পরিস্থিতিতে বিপাকে নিম্ন আয়ের মানুষ। ঢাকার বিপণী বিতানগুলোতে নেই তেমন ভিড়, নেই ফুটপাতের দোকানেও বেচাকেনা। ক্রেতা না থাকায় কেনা দামেও ফল বিক্রি করতে পারছেন না দোকানিরা। ফল নষ্ট হচ্ছে দোকানেই। দুপুরবেলা ফাঁকা খাবারের দোকান। কর্মীদের পারিশ্রমিক পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় দোকান মালিকরা। কোনো বেচা নেই, যে দামে কিনা নেই দামে বেচতে পারি না। আমরা যা আনি সব নষ্ট হইতেছে, আর ভয়ে মানুষ আসে না। আমরা কোনো রকম নিরাপদ রয়েছি, ব্যবসা একবার স্থবির। স্টাফদের এদিকে কোনো রকম খাবার ব্যবস্থা করতে পারি না। সারাদিন সকাল থেকে ঘুরে বসি, এখনো কোনো বিক্রি নাই। প্রয়োজনের তাগিদে বাসা থেকে বের হলেও ভয়ে ভয়ে চলছেন পথচারীরা। আসার সময় ট্যাক্সি পাইনি, অনেক কষ্টে একটা ট্যাক্সি পেয়েছিলাম, এখন যাওয়ার সময় কিছু পাচ্ছি না। সারা বাংলাদেশের মানুষ এখন একটাই দাবি যে এই অবস্থা থেকে আমরা উত্তরণ চাই। জনসমাগম না থাকায় ফুটপাতে বসা দোকানীদের বেচাকেনাও কমেছে। ভুগছেন নিরাপত্তাহীনতায়। খুবই খারাপ অবস্থার ভিতরে আছি আমরা। ব্যবসা ছাড়তেও পারতাছি না, করতেও পারতাছি না, এমন একটা পরিবেশ। এরকম বন্ধ না থাকলে আর কি মোটামুটি বেচাকিনি হয়, কিন্তু এরকম সমস্যার কারণে বেচাকিনি এখন হচ্ছে না। বাসা থেকেও
বেরোতে ভয় লাগে। রাজধানী সড়কে রিকশার সংখ্যাও কম, নেই তেমন যাত্রী। জমার টাকা জোগাড় হলেও খাবারের সুরাহা করতে পারেননি অনেক রিকশা চালক। যাত্রী সংকটে রাইড শেয়ারিং বাইকাররাও পড়েছেন বিপাকে। এই তো খ্যাপ নাই, পুরো ঢাকা শহর খালি ফাঁকা ঘুরি, ভাড়া মারতারি না। এ পর্যন্ত জমার টাকাটা উঠছে, খাবার টাকা হয়নি এখনো। যাত্রী তো পাচ্ছি না, বাট মনে করেন যে লোকজন ভয়ে আতঙ্কে আছে যে কি হয় না কি হয়, রাস্তাঘাটে চলতে হবে সমস্যা হচ্ছে। জীবন জীবিকার স্বার্থে এমন অস্থিরতার অবসান চান নিম্ন আয়ের মানুষ। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। টানা বৃষ্টি ও উজানের ঢলে প্লাবিত ফেনী। ঢলের তোড়ে বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি। এদিকে জোয়ারের পানিতে তলিয়ে ভোলার 20টি গ্রাম। চরম বিপাকে দুর্গত এলাকার বাসিন্দারা। সহকর্মীদের তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 12টি স্থান ভেঙে গেছে। হু হু করে পানি ঢুকছে ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায়। মির্জানগর, বক্স মাহমুদ, আনন্দপুর, মহামায়া, পাঠাননগর সহ 12 ইউনিয়নের 74টি গ্রাম প্লাবিত। এতে পানিবন্দী অন্তত 35,000 পরিবার। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। ডুবে গেছে ফসলি জমি, বসতবাড়ি, রাস্তাঘাট। এখনো তলিয়ে ফেনী পরশুরাম আঞ্চলিক মহাসড়ক। যান চলাচল ব্যাহত হচ্ছে। চরম দুর্ভোগ পোহাচ্ছে বন্যা দুর্গত বাসিন্দারা। যাদের নিচু বাড়ি, অধিকাংশ বাড়িঘর তাদের ডুবে গেছে। মানুষের ফসল, মাছের ঘের বেশিরভাগই ডুবে গেছে। এখানে মনে হচ্ছে বড় ধরনের ক্ষতির সম্মুখীন এই এলাকাবাসী হতে যাচ্ছে এই বন্যায়। 4-5 দিন আগে ধান লাগাইছে, সব নিয়ে গেছে। পানির কারণে মনে করেন গাড়ি চালাতে পারতেছি না, গাড়ির মধ্যে রাস্তার মধ্যে নষ্ট হয়ে যাবে, অনেক গাড়ি নষ্ট হয়ে গেছে। ভাঙ্গার কারণে তো আজকে এই অবস্থা। ওগুলো যদি নাকি স্থায়ীভাবে সংস্কার হয় তাহলে আর এই অবস্থা হতো না। কয়েকদিন থেকে পানিতে নিমজ্জিত ভোলা নিম্নাচল। ভেসে গেছে পুকুর ও মাছের ঘের। এতে ভোগান্তি পোহাচ্ছে অন্তত 30,000 মানুষ। ফুসকুনিত মাছ ছাড়ানো আসছিল, 2টা ফুসকুনিত সব গেছে গিয়া। তার একজন মনে করেন অসুস্থ হইলে এসব পানি কেজি দিয়ে নিতে আনতে অনেক অসুবিধা হইতেছে। বৃষ্টি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির অবনতি হবে জানান বন্যা সতর্কীকরণ কেন্দ্র। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক দেখছেন সংবাদ সন্ধ্যা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। বোমা নয়, স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়েছে, এমনটাই দাবি করেছে ইরানের রেভলিউশনারি গার্ড কোর IRGC। শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানায় সংস্থাটি। দাওয়ান মুবাশিরা হোসেনের রিপোর্টে দেখুন বিস্তারিত। চলতি বছরের মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জানাজায় যোগ দিতে তেহরানে গিয়েছিলেন ইসমাইল হানিয়া। সেই সময়ই তাকে হত্যার পরিকল্পনা করা হয়। তবে হানিয়া যেখানে অবস্থান করছিলেন সেখানে ব্যাপক লোক সমাগম থাকায় হত্যা করা সম্ভব হয়নি তাকে। এবার আর সে সুযোগ হারায়নি মোসাদ। স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হানিয়াকে হত্যা করা হয়েছে বলে দাবি করে ইরানের রেভলিউশনারি গার্ড কোর IRGC। শনিবার এক বিবৃতিতে জানানো হয়, তেহরানে যে ভবনে হানিয়া অবস্থান করছিলেন ওই ভবনের বাইরে থেকে হামলাটি চালানো হয় এবং এর সাথে যুক্তরাষ্ট্র যুক্ত বলে দাবি করে বাহিনীটি। বিবৃতিতে আরও বলা হয়, ভবনের বাইরে থেকে 7 কেজি ওজনের বিস্ফোরক বহন করতে সক্ষম স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলাটি চালানো হয়েছে। হানিয়ার হত্যাকাণ্ডকে ঘিরে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ইসরায়েল। তবে এই ঘটনাকে কেন্দ্র করে দোষারোপ করা হচ্ছে IRGC-কে। কমান্ডার ইসমাইল কানি তার বাহিনী থেকে বহিষ্কার করছেন লোকজনকে। এরই মধ্যে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করেছে পুলিশ। দাওয়ান মুবাশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক দেখছেন সংবাদ সন্ধ্যা।